আসসালামু আলাইকুম। ক্লাস 5 বাংলা ভার্সনের বাচ্চারা, আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বই থেকে অধ্যায় 8 নিয়ে পড়ালেখা করব। দেখো আমাদের অধ্যায় 8 কি আছে? ভূমিরূপ। আচ্ছা, ভূমিরূপ এটা শুনলে কি মনে হয় বলো তো? ভূমি মানে কি? ভূমি মানে হলো ভূপৃষ্ঠ অথবা স্থলভাগ অথবা মাটি অথবা জমি, তাই তো? রূপ মানে তো সৌন্দর্য। তাহলে এই যে আমাদের চারপাশে যে ভূমি আছে, এটার রূপ সম্পর্কে আজকে আমরা জানব। ওকে, আমাদের পৃথিবী কতই না সুন্দর এবং বৈচিত্র্যময়। এর কোনো অঞ্চল উঁচু পাহাড় পর্বত দিয়ে গঠিত, কোথাও রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি, ছোট বড় অসংখ্য নদী ও সমুদ্র। আরও রয়েছে ম্যানগ্রোভ, চিরসবুজ বন, নদীর বয়ে নিয়ে আসা পলিমাটি দিয়ে গঠিত বদ্বীপ, যেমন আমাদের বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এরূপ নানা ধরনের গঠন, প্রকৃতি, জলবায়ু অনুসারে গড়ে ওঠে জনবসতি এবং তাদের জীবনযাপন পদ্ধতি। আচ্ছা, ভূমিরূপ ও ভূমিরূপের বিভিন্ন ধরন। ওকে, পাশের চিত্রটি লক্ষ্য করি। আমাদের পৃথিবীর বাইরের বা ভূপৃষ্ঠের কঠিন শুষ্ক যে আবরণ রয়েছে, সেখানেই বসবাস করি, চাষাবাদ করি। একে আমরা কি বলি? ভূমি বলি। ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির আকৃতি ও প্রকৃতি বিভিন্ন রকম। কোনো অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত, যেমন কি পাহাড় এবং পর্বত। কোথাও রয়েছে পানিশূন্য শুষ্ক ঊষর মরুভূমি, যেমন আফ্রিকার সাহারা মরুভূমি। আবার পৃথিবীর মেরু অঞ্চল সারা বছর বরফে ঢাকা থাকে। সমুদ্র তলেও বিভিন্ন ধরনের ভূমিরূপ রয়েছে। তোমরা কি কখনো এই লাইনটা নিয়ে ভেবেছো? আমরা তো আসলে চলতে ফিরতে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ভূমি দেখি, যেমন কোথাও পাহাড় দেখছি, কোথাও গর্ত দেখছি, কোথাও টিলা দেখছি, তাই না? কিন্তু সমুদ্রের নিচেও কিন্তু বিভিন্ন রকম ভূমিরূপ আছে। এটা কিন্তু কখনো আমার মনে হয় তোমাদের মাথায় আসছে কিনা আমি জানি না। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের ভূমির এই যে বৈচিত্র্যময় গঠনগত আকৃতি বা রূপ, একেই বলা হয় ভূমিরূপ। ভূমিরূপগুলোর ধরনগুলো কি কি এটা সম্পর্কে জানবো। এর আগে আমাদেরকে একটা টাস্ক দিয়েছে, সেটা হলো একটা জেলার নাম লিখতে হবে এবং ওই জেলার ভূমির বৈশিষ্ট্য কেমন সেটা লিখতে হবে। তো আমি ঢাকা সম্পর্কে লিখেছি, যেহেতু ঢাকা আমাদের রাজধানী। ঢাকায় কেমন? সমতল ভূমি বেশি। তুমি কি ঢাকায় কোথাও পাহাড় পর্বত দেখতে পাও? না, দেখবো ম্যাক্সিমামই কিন্তু সমতল ভূমি। ঢাকার চারপাশ দিয়ে অনেক নদী প্রবাহিত হয়েছে, যেমন বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী। এইসব নদী ভূমিকে কি করে? উর্বর করে তোলে। আর সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু স্থানে নয় এই ঢাকা। ওকে, এবার আমরা ৭৩ নম্বর পেজে যাব। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূমির রূপ ও গঠন ভিন্ন ভিন্ন। বাংলাদেশের বিভিন্ন জেলা বা অঞ্চলের ভূমির গঠনেও বৈচিত্র্য দেখা যায়। ভূমিরূপের বিভিন্ন ধরন সম্পর্কে আরো কিছু জানি। পৃথিবী পৃষ্ঠের বা পৃথিবীর স্থলভাগের ভূমিরূপকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়। কি কি? পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি। আচ্ছা, তো পাহাড় পর্বত, এই যে দেখো ছবি, এটা হলো পাহাড়ের ছবি। আমরা সাধারণত কি ভাবি যে পাহাড় পর্বত একই জিনিস বোধ হয়? না, এরা কাছাকাছি হলেও এদের কিন্তু অর্থের ভিন্নতা আছে। ওকে, কি ভিন্নতা আছে এটি আমরা একটু পরে জানবো। দেখো, পাহাড় ও পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত। পাহাড়গুলো পর্বতের তুলনায় কিছুটা কম উঁচু। পর্বত কোনগুলো? যেমন এভারেস্ট, হ্যাঁ। আর পাহাড়, এই যে আমাদের বান্দরবানে বিভিন্ন রকম পাহাড় আছে, চট্টগ্রামে বিভিন্ন রকম পাহাড় আছে, ওগুলো হলো পাহাড়। তাহলে কোনটা বেশি উঁচু? তোমাদের এটা শূন্যস্থান বা সঠিক উত্তরে আসতে পারে। পর্বতগুলো সাধারণত কিছুটা উঁচু হয়। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লায় পাহাড় রয়েছে। তাছাড়া বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, রাজশাহী, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহেও পাহাড় দেখা যায়। পর্বত সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচুতে অবস্থিত, খাড়া ঢাল বিশিষ্ট এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। পর্বতের উচ্চতা সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০ মিটার বা তার বেশি। এটা তোমাদের সঠিক উত্তরে আসতে পারে, ৬০০ মিটার বা তার বেশি। যেমন আমাদের অতি পরিচিত হিমালয় পর্বতমালা।
এবার আমরা একটা নতুন টার্ম জানবো। পাহাড় পর্বত কিন্তু আমরা সবাই শুনেছি। এবার আমরা নতুন একটা টার্ম জানবো, সেটা হলো মালভূমি। মালভূমি সাধারণত পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু হয়। মালভূমি ঢালু হয়ে নিচের দিকে যায়, তবে এর ওপরের দিক প্রায় সমতল বা কিছুটা ঢেউ খেলানো হয়। অনেকটা টেবিলের মতো দেখতে হয় বলে একে টেবিল ল্যান্ডও বলা হয়। দেখো এই যে তোমার কি সুন্দর করে টেবিলের আকৃতি হয়ে গেল, তাই না? এরকম করে আবার এভাবে নেমে গেল, এই জন্য এটাকে টেবিল ল্যান্ডও বলা হয়। এটাও আসতে পারে যে মালভূমিকে কি বলা হয়, টেবিল ল্যান্ড বলা হয়। এশিয়া মহাদেশে অবস্থিত তিব্বতের মালভূমি বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি। মালভূমির আশেপাশে বিস্তীর্ণ সমভূমি থাকে। সমভূমিতে পশুপালন এবং ফুল ফল ইত্যাদি চাষ করে এখানকার অধিবাসীরা জীবন ধারণ করেন। সমভূমি আশেপাশে যা দেখছো সবই সমভূমি। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য কিছু উপরে অবস্থিত। সমতল ভূমি নিয়ে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল গঠিত হয়। সমভূমি খাড়া বা ঢালু নয়। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলই সমতল ভূমি নিয়ে গঠিত সমভূমি। কৃষিকাজের উপযোগী জমি, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সামগ্রী সমতল ভূমিতে অনেক সহজলভ্য। নদীর বয়ে আনা পলিমাটি দিয়ে গঠিত হয় বলে এ অঞ্চলের মাটি উর্বর হয়। এই জন্য বিভিন্ন প্রকার ফসল যেমন ধান, গম, পাট, আলু সহ নানা শাকসবজি, ফলমূল ও অন্যান্য প্রয়োজনীয় ফসলের উৎপাদন বেশি হয়। কৃষিকাজ সমভূমি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। তাছাড়াও মাছ শিকার, গরু ছাগল ও অন্যান্য পশুপালন করেও সমভূমির অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। এভাবে জীবন ধারণের অনুকূল পরিবেশ থাকায় পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করতে পছন্দ করে। এই জন্য মানুষের জীবনে সমভূমির প্রভাব অপরিসীম। আচ্ছা, এখানে এখন সুন্দর করে ছবি দিয়ে দিয়েছে, যেমন এই যে মালভূমির ছবি দিয়েছে, পাহাড় পর্বতের ছবি দিয়েছে, সমুদ্র এবং সমভূমির ছবি দিয়েছে। এরপর কি বলেছে, শুধু স্থলভাগ নয়, মহাসাগরগুলোরও বিভিন্ন রকম বা বিভিন্ন প্রকার ভূমিরূপ রয়েছে। এগুলো কি কি? মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি এবং গভীর সমুদ্র খাত। চিন্তা করতে পারো, সমুদ্রের মধ্যেও সমুদ্র খাত আছে, গভীর সমুদ্র খাত। মহাসাগরের তলদেশে পাহাড়, পর্বত, সমভূমি, এমনকি গভীর গিরিখাত রয়েছে। চিন্তা করতে পারো যে মহাসাগরের নিচে পাহাড় পর্বতও আছে। আল্লাহ! আচ্ছা দেখো, এই হলো আমাদের সেই ছবি যেখানে আমরা মোটামুটি সমুদ্রের নিচে এই যে আমাদের যেটা নিয়ে আসলে আমার খুব আশ্চর্য লাগে যে গভীর সমুদ্র খাত। তো এই হলো মোটামুটি সমুদ্রের তলদেশের একটা ভূমিরূপের আমরা ছবি দেখলাম। আচ্ছা, এখন কি দিয়েছে, আমাদের সবার প্রিয় বাংলাদেশ বা মাতৃভূমির একটা মানচিত্র দিয়েছে। এই মানচিত্রটা তোমরা দেখে নিবা এবং মানচিত্র তোমরা শেখার চেষ্টা করবা। আচ্ছা, ভূমিরূপ পরিবর্তনের কারণ। এতক্ষণ তো আমরা জানলাম যে কি কি ভূমিরূপ আছে, এখন এগুলো আবার পরিবর্তনও হয় এবং তার পরিবর্তনের পেছনে কারণও আছে। কি কি কারণ থাকতে পারে সেগুলো জানবো। আমরা ভূমিরূপের বিভিন্ন ধরন সম্পর্কে জেনেছি। নানাবিধ কারণে এই ভূমিরূপের পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন কখনো ধীর, কখনো আকস্মিক। এই পরিবর্তন কখনো প্রাকৃতিক, আবার কখনো মানব সৃষ্ট কারণে ঘটে। এই কারণে কখনো কখনো ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে। এখন একটি চার্ট দিয়েছে, এখানে কি করতে হবে, তোমার দেখা অথবা শোনা বিভিন্ন ঘটনা সম্পর্কে লিখতে হবে। সেটা থেকে ভূমিরূপের সম্ভাব্য পরিবর্তন কি হতে পারে সেটা লিখতে হবে এবং পরিবর্তন কি কারণে হয়েছে, প্রাকৃতিক কারণে হয়েছে নাকি মানব সৃষ্ট কারণে হয়েছে সেটা বলতে হবে। তো কি কি দেখেছি আমরা? নদী ভাঙন কি হয়, ভূমি নদীতে হারিয়ে যায়, প্রাকৃতিক কারণ। ভূমিকম্প, ভূমি ফেটে যাওয়া, নতুন ফাটল সৃষ্টি, এটা প্রাকৃতিক কারণ। বন ধ্বংস, ভূমিক্ষয় বৃদ্ধি ও অনুর্বর হওয়া, এটা মানব সৃষ্ট। পাহাড় কাটা, ভূমির স্বাভাবিক আকৃতি নষ্ট হওয়া, এটা মানব সৃষ্ট। আমরা নির্বিচারে পাহাড় কেটে ফেলি, কত কিছু চিন্তা ভাবনা করে এই পাহাড় কেটে আমরা বসতি তৈরি করব, তারপর হলো জুম চাষ করব, কিন্তু আমরা আসলে মানে যদি আমরা ভালো করে চিন্তা করি আমরা আমাদের ক্ষতিই করছি। আচ্ছা, সারসংক্ষেপ, নদী ভাঙন, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে ভূমিরূপ পরিবর্তন হয়।
বাঁধ নির্মাণ, বন ধ্বংস, পাহাড় কাটা, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি মানবসৃষ্ট কারণেও ভূমিরূপের পরিবর্তন হয়। ভূমিরূপের পরিবর্তনের কারণ সম্পর্কে আরো কিছু জানি। প্রথমটা কি? প্রাকৃতিক কারণ। ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্র স্রোত, হিমবাহ, বায়ু প্রবাহ, বন্যা ও ভূমিধস অন্যতম। প্রাকৃতিক পরিবর্তন প্রক্রিয়া সাধারণত অত্যন্ত দীর্ঘ সময় ধরে ধীর গতিতে হয়। নদী ভাঙ্গন। আমাদের দেশে বর্ষাকালে বন্যা হলে নদীবাহিত পলি মাটি জমা হতে হতে নতুন ভূমি সৃষ্টি হয়। বাংলাদেশের বিভিন্ন চরাঞ্চল, দ্বীপ এভাবেই সৃষ্টি হয়েছে। আবার কখনো কখনো বন্যা বা অতিরিক্ত বৃষ্টির পানির কারণে পানির তীব্র স্রোতে ভূমিধস ও নদী ভাঙন শুরু হয়। এটিও ভূমিরূপ পরিবর্তনের একটা অন্যতম কারণ। আচ্ছা, এবার আমরা ভূমিকম্প সম্পর্কে জানবো। ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে থাকে। ভূমিকম্প দ্রুত ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। তীব্র ভূমিকম্পের ফলে কোনো অঞ্চলের ভূমিরূপ খুব স্বল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। 2015 সালে নেপালে এমন ভূমিকম্প সংঘটিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে তীব্র গরম তরল লাভা নির্গত হয়। এই গলিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের ভূমি, নদী নালা, বনভূমি, জনবসতিতে লাভা জমাট বেঁধে ভূমিরূপে দ্রুত ও আমূল পরিবর্তন ঘটায়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে 2021 সালে আগ্নেয়গিরির এরূপ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এটাও একটা এমসিকিউতে আসতে পারে যে তোমার ইন্দোনেশিয়াতে কত সালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল। হিমবাহ, এটি কি? পৃথিবীর যেসব অঞ্চল বরফে ঢাকা থাকে সেসব অঞ্চলে বরফের প্রবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এভাবে হিমবাহ সৃষ্টি হয়। যেমন মেরু অঞ্চলে এমন হিমবাহ দেখা যায়। মেরু অঞ্চলের হিমবাহ দ্রুত গলছে। প্রাকৃতিক কারণ ছাড়াও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এর জন্য দায়ী। দিন দিন দেখবা যে আমাদের পৃথিবীর টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে। গত 10 বছর আগেও আমাদের হাইয়েস্ট মানে সামারে হাইয়েস্ট যে টেম্পারেচার ছিল তার চেয়ে কিন্তু এখন আরো বেড়ে যাচ্ছে। এই যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সুনামি, শুনেছো নাম তোমরা? সুনামি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত সাগরের নিচে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ইত্যাদি কারণে সাগরের তলের ভূমির স্থানচ্যুতি বা ভাঙন ঘটে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটে। এর ফলে সাগরের পানি স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেক গুণ বেশি ফুলে ফেঁপে উপকূলীয় এলাকায় উঠে আসে। এতে আকস্মিক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়। এর প্রভাবে সেই অঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, জনবসতি এবং প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পানিবাহিত বালু, মাটিসহ নানা রকম উপাদান বিপুল পরিমাণে জমা হয়ে সেখানকার স্বাভাবিক পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়। এ সময় ভূপৃষ্ঠের ভূমি রূপেরও পরিবর্তন হতে পারে। খুব তো জানলাম প্রাকৃতিক কারণ। এবার জানবো যে তুমি, আমি, আমরা মানুষ আমরা কিভাবে এটা নষ্ট করছি। তো কি করছি আমরা? নানাবিধ প্রাকৃতিক কারণে যেমন ভূমির পরিবর্তন হয় তেমনি আমাদের অপরিকল্পিত বিভিন্ন কাজের কারণেও ভূমিরূপের পরিবর্তন হয়। কখনো কখনো এমন পরিবর্তন আমাদের জীবনযাপনের ওপরও ক্ষতিকর প্রভাব ফেলে। মানবসৃষ্ট কারণে কখনো কখনো ভূমিরূপের দ্রুত বা আকস্মিক পরিবর্তন ঘটতে পারে। বনভূমি ধ্বংস। কি করি আমরা? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বাড়িঘর নির্মাণের জন্য গাছপালা, বনভূমি কেটে উজাড় করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? মাটি ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত কমে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মাটি শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ছে। পাহাড় ধ্বংস। কি করি আমরা? দেখো, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বনাঞ্চল পুড়িয়ে কি করা হয়? জুম চাষ করা হয়। এটা তোমাদের আসতে পারে যে পাহাড়ি বনাঞ্চল পুড়িয়ে কি করা হয়? জুম চাষ করা হয়, বাড়িঘর তৈরি করা হয়। ফলে ভূমিরূপ নষ্ট হচ্ছে, সামান্য বৃষ্টিপাতে ভূমি ধস হচ্ছে, পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমাদের দেশে প্রতি বছর পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির মূল কারণ পাহাড় ধ্বংস। আচ্ছা,
নদীতে বাঁধ নির্মাণ, নদীতে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কোথাও চর জেগে উঠছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন ঘটছে। যেমন ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারিয়েছে। আচ্ছা, নগরায়ন, ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আবাস তৈরির জন্য নদী ও খাল ভরাট করে নতুন নগর তৈরি করা হচ্ছে, নগরকে প্রসারিত করা হচ্ছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন হচ্ছে। তাছাড়াও কলকারখানা ও নগর জীবনের বর্জ্য, মানহীন পয় নিষ্কাশন ব্যবস্থা ভূগর্ভের প্রকৃতি নষ্ট করছে এবং ভূপৃষ্ঠের দূষণ ঘটাচ্ছে। ইটের ভাটা কি করে? ইট ভাটায় ইট পোড়ানোর কারণে মাটি তার স্বাভাবিক গঠন বৈশিষ্ট্য হারাচ্ছে, মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, জমি ফসল ফলানোর অনুপযুক্ত হয়ে পড়ছে। এছাড়া ইট ভাটায় ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। শিল্প ও কলকারখানার বর্জ্য সরাসরি নদী, পুকুর ও খাল বিলে ফেলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? একাধারে পানি, মাটি দূষিত ও ব্যবহারের অযোগ্য হচ্ছে। মাটি ও পানিতে থাকা নানা প্রকার উদ্ভিদ ও প্রাণী ধ্বংস হচ্ছে। এর ফলে বিশেষ এলাকার ভূমিরূপ তার গঠন বৈশিষ্ট্য হারায়। উদাহরণ হিসেবে ঢাকার বুড়িগঙ্গা নদীর কথা বলা যায়। ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন, মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি করে। সাধারণত খরা মৌসুমে বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজে জমিতে সেচ দেওয়ার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। বিশ্বের যেসব স্থানে ভূগর্ভে পর্যাপ্ত পানির অভাব রয়েছে, সেসব অঞ্চলে ভূগর্ভস্থ পানি উত্তোলনে জমি শুষ্ক ভূমিতে পরিণত হচ্ছে। স্বাভাবিক, পানি নাই তাহলে তো শুকিয়েই যাবে। বর্তমান সময়ে ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ হলো পরিবেশ দূষণ। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও গ্রিন হাউস গ্যাস বাড়ছে। কার্বন ডাই অক্সাইড প্রচুর তাপ ধরে রাখতে পারে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোথাও তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধিতে খরা ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমাদের দেশের কথা বলা যায়। এখানে কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত অনেক কম হচ্ছে, ফলে গ্রীষ্মে প্রচন্ড তাপদাহ সৃষ্টি হচ্ছে, নদী নালা শুকিয়ে যাচ্ছে, যা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। আচ্ছা, এরপরে যাচ্ছি ভূমিরূপ পরিবর্তনে পানি ও বায়ু প্রবাহের প্রভাব। ভূমিরূপ পরিবর্তনে পানি ও বায়ু প্রবাহের প্রভাব উল্লেখযোগ্য। প্রাকৃতিক কারণগুলোর মধ্যে এগুলো অন্যতম। সমুদ্র স্রোত, পানির তীব্র প্রবাহ, তীব্র বায়ু প্রবাহ ও ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আচ্ছা, এখন আমাদেরকে এখানে একটা টাস্ক দিয়েছে যে তোমার দেখা ঘটনা এবং ঘটনার প্রভাব বলতে হবে। ওকে, তো তুমি কি দেখেছো? সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস কি হয়? উপকূলীয় এলাকা প্লাবিত হয়, ঘরবাড়ি ও ফসল নষ্ট হয়, মাটি ক্ষয় হয়ে যায় এবং ভূমিরূপ পরিবর্তিত হয়। পাহাড়ি ঢল, পাহাড় থেকে প্রচন্ড পানির স্রোত নেমে এসে মাটি ও পাথর ভেঙে নিচে নিয়ে যায়, ভূমিধস ঘটে। আচ্ছা, পানি ও বায়ু প্রবাহ জনিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনায় ভূমিরূপের পরিবর্তন হয়। অতিবৃষ্টি, বন্যার তীব্র স্রোত, পাহাড়ি ঢল, সামুদ্রিক জলোচ্ছ্বাসেও ভূমিরূপের পরিবর্তন ঘটে। মরু অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের ফলে ধূলি বালুঝড় হয়েও ভূমিরূপ পরিবর্তিত হয়। ভূমিরূপের পরিবর্তনে পানি ও বায়ু প্রবাহের প্রভাবগুলো এখন লিখব। তো কি প্রভাব? পানি প্রবাহ, কখনো কখনো অতিবৃষ্টি, বন্যা এবং পাহাড়ি ঢলে পানির তীব্র প্রবাহের কারণে ভূমির ক্ষয় হয়, এর ফলেও ভূমিরূপ পরিবর্তন হয়। বাংলাদেশে পাহাড়ি এলাকায় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণের ফলে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে, ফলে পাহাড়ি ঢলে প্রতি বছরই ভূমিধস ঘটনা ঘটে।
আচ্ছা, নদী ও সমুদ্রের স্রোত। নদী সমুদ্রে পানির তীব্র স্রোত পানি প্রবাহে ভূপৃষ্ঠের ত্বক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরিবর্তিত হয়ে নতুন ভূমিরূপ সৃষ্টি করে। পানির তীব্র স্রোত ও প্রবাহে নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভূমিধস বা ভাঙন দেখা দেয়। বাংলাদেশে বর্ষাকালে পদ্মা ও যমুনা নদীর ভাঙনে প্রতি বছর অনেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসে ভূমিরূপের ব্যাপক ক্ষতি হয়। বায়ুপ্রবাহ নিয়ে এখন আমরা জানবো। মরু অঞ্চলে প্রচন্ড সূর্যতাপে বায়ু উষ্ণ বা গরম ও শুষ্ক থাকে। মরু অঞ্চলে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এইসব অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের ফলে ধূলি এবং বালুঝড় হয়। এতে বাতাসে ধূলিকণা বালুকণা সরে গিয়ে দূরে অন্য জায়গায় জমা হয়ে দীর্ঘ উঁচু উঁচু বিস্তৃত ধুলাবালির স্তূপ তৈরি করে। এগুলাকে বালিয়াড়ি বলে। ছোটবেলায় তোমরা দেখেছো কিনা কখনো এরকম মরুভূমি, আমি জানি না। ছোটবেলায় আমি আসলে সৌদি আরবে ছিলাম, তো এরকম এই যে বালিয়াড়ির কথা বললো এগুলা বেশ দেখেছি। তো দেখতে খুব ভালো লাগতো, আবার ভয়ঙ্করও লাগতো আসলে যখন বালু ঝড়টা হয়। চোখে ভালো মতো কিছু দেখা যায় না, একদম চারপাশ ঘোলা হয়ে থাকে, খুব ঘোলা ঘোলা লাগে দেখতে। আচ্ছা, মানব সৃষ্ট কারণে ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণের উপায়। তো আমরা কি জেনেছি ইতিমধ্যে? ভূমিরূপ পরিবর্তনের মানব সৃষ্ট প্রাথমিক কারণ হলো কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের জন্য বন উজাড় ও নগরায়ন। আচ্ছা, তো ভূমিরূপ পরিবর্তনের ফলে সারা বিশ্বে কি হচ্ছে? পরিবেশ, বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তিত হওয়ায় চরম ভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে বন্যা, খরা, প্রচন্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এই জন্য আমাদের ভূমির পরিবর্তন রোধ করে এর সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো ভূমি বা পরিবেশ সংরক্ষণ। আচ্ছা, তো এখন ভূমিরূপ পরিবর্তনের ঘটনা এবং রোধ এবং পরিবেশ সংরক্ষণ আমরা লিখব। ভূমি বা মাটি ক্ষয়, বেশি বেশি গাছ লাগানো, বন সংরক্ষণ করা এবং অবৈধ গাছ কাটা বন্ধ করা। মাটি দূষণ, পরিকল্পিতভাবে শহর নির্মাণ করা, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করা। আর নদীর তীর ক্ষয়, নদী পরিষ্কার রাখা, নদীর তীর সংরক্ষণ করা। বন ধ্বংস বন্ধ করা, বেশি বেশি গাছ লাগানো, তৃণভূমি ও জলাধার সৃষ্টি, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন, নদী সংরক্ষণ ইত্যাদি আমাদের ভূমিরূপ পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতিকে ভালোবেসে একটু সচেতন আর দায়িত্ববান হলে ভূমিরূপ পরিবর্তন রোধ ও সংরক্ষণ করা যায়। আচ্ছা, এখন আমরা আরেকটু জানবো। 1. প্রতি বছর বন্যা, পাহাড়ি ঢল, ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে। ভূমিক্ষয় ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ। বন ধ্বংস বন্ধ করে বেশি বেশি গাছ লাগালে মাটির গঠন শক্ত হয় এবং ভূমি ক্ষয় রোধ হয়। মাটিতে পানি ধরে রাখার জন্য তৃণভূমি সৃষ্টি করা যায়। কৃত্রিম পুকুর বা জলাধার তৈরি করে বৃষ্টির পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে পানি সেচের মাধ্যমে জমি চাষ করা যায়। এতে ভূগর্ভের পানির ব্যবহার কম হয়। অপরিকল্পিত উপায়ে বাঁধ, ব্রিজ, কালভার্ট নির্মাণ, নদী খনন, নদী থেকে অত্যধিক বালু উত্তোলন, জলাভূমি ভরাট বন্ধ করতে হবে। নদী ভরাট ও পাহাড় ধ্বংস করে নগরায়ন বন্ধ করতে হবে। নদী বাঁচাতে হবে, এই জন্য প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে। কৃষি জমি নষ্ট করে বা পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ, নগরায়ন, কলকারখানা ইত্যাদি বন্ধ করলে ভূমি সংরক্ষণ করা সম্ভব হবে। সংবাদপত্র, টিভি, ম্যাগাজিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা করা যেতে পারে। এ বিষয়ে বিজ্ঞাপন, প্রবন্ধ প্রকাশ করে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভূমি সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করে ভূমিকাভিনয়, পোস্টার তৈরি করে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশের প্রতি মমত্ববোধ তৈরির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাঠ্যপুস্তকে এ বিষয়ক বিষয় যুক্ত করলে সুফল পাওয়া যাবে। আমাদের আগামী প্রজন্মের জন্য
এই পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এই জন্য ভূমিরূপের পরিবর্তন রোধ ও ভূমি সংরক্ষণে সকলের যত্নশীল ও সচেতন হওয়া প্রয়োজন। এসো প্রকৃতিকে ভালোবেসে এর অবদান ও গুরুত্ব উপলব্ধি করে পরিবেশ সংরক্ষণে আমরা সবাই সচেষ্ট হই। একটা পোস্টারের মতো দিয়েছে। এই পোস্টারটা তোমরা দুইটা ভাবে করতে পারো, একটা দেখাই। একটা হলো শুধু এই পয়েন্টগুলো লিখতে পারো, বন ধ্বংস বন্ধ করা, বেশি বেশি গাছ লাগানো, জলাধার তৈরি করা, জলাভূমি ভরাট বন্ধ করা, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, তৃণভূমি সৃষ্টি করা, নদী সংরক্ষণ, পরিকল্পিত নগরায়ন। এক হলো এভাবে লিখতে পারো। আরেকটা হলো এইভাবে করে বক্স করে একটা একটা করে পয়েন্ট লিখে তার নিচে দুটো তিনটা করে পয়েন্ট জুড়ে দিতে পারো। ওকে, গেল। এবার আমরা অনুশীলনীতে যাব। শুরুতে একটু বইতে দেখে নেই আমাদের অনুশীলনীতে কি কি আছে। আমাদের আছে কিছু সঠিক উত্তর আমাদেরকে দাগাতে হবে, শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি? সমভূমি। মালভূমি হলো উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো। তাহলে কেমন দেখা যায় এটাকে? এটাকে দেখতে তোমার টেবিলের মতো লাগে, তাই না? টেবিলের মতো লাগে দেখে এটাকে কিন্তু আমরা তোমার টেবিল ল্যান্ডও বলে থাকি। ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? নদী ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে। শূন্যস্থান পূরণ। পাহাড় ধ্বংসের মূল কারণ? পাহাড় কাটা। ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি। কারখানার বর্জ্য নদীতে ফেললে পানি ও মাটি দূষিত হয়। ভূমিধস ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন। পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমিরূপের কি ধরনের পরিবর্তন হতে পারে ব্যাখ্যা করো। পাহাড়ের ঢালে চাষাবাদ করলে পাহাড়ের মাটির স্বাভাবিক গঠন দুর্বল হয়ে পড়ে। সাধারণত পাহাড়ি গাছপালা ও ঘাসের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে। কিন্তু চাষ করার পর যখন এসব গাছপালা কেটে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয় তখন ভূমিরূপ নষ্ট হয়। ফলে বৃষ্টিপাতের সময় পানি সহজেই মাটি ধুয়ে নিচে নিয়ে যায় এবং সামান্য বৃষ্টিপাতে ভূমিধস হয়। তাই পাহাড়ের ঢালে অপরিকল্পিত চাষাবাদ পাহাড়ের স্বাভাবিক ভূমিরূপের জন্য খুবই ক্ষতিকর। ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটি কারণ লেখো। ভূমিরূপের পরিবর্তনের মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বড় ভূমিকা রাখে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি কারণ হলো বনভূমি ধ্বংস। মানুষ যখন ঘরবাড়ি নির্মাণ, রাস্তা তৈরি বা জ্বালানির জন্য গাছপালা কেটে ফেলে তখন বনভূমি ধ্বংস হয়। গাছের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে, কিন্তু গাছ না থাকলে মাটি আলগা হয়ে যায় এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পাহাড় কাটা। বাড়িঘর নির্মাণ, ইট ভাটা বা রাস্তা তৈরির জন্য অনেক সময় পাহাড় কেটে ফেলা হয়। এতে পাহাড়ের প্রাকৃতিক গঠন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এর ফলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বর্ণনামূলক প্রশ্ন। ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। ভূমি সংরক্ষণ বলতে ভূমিকে ক্ষয়, দূষণ ও ধ্বংসের হাত থেকে রক্ষা করে এর প্রাকৃতিক গঠন, উর্বরতা ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ভূমিকে এমনভাবে ব্যবহার করা যাতে এটি নষ্ট না হয় এবং দীর্ঘদিন মানুষের ও অন্যান্য জীবের উপকারে আসে। ভূমি আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা খাদ্য উৎপাদন, বাসস্থান নির্মাণ, শিল্প কারখানা স্থাপন সহ প্রায় সব কাজেই ভূমির উপর নির্ভরশীল। তাই ভূমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। ভূমি সংরক্ষণের গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো। 1. ভূমি সংরক্ষণ কৃষিকাজের জন্য জমিকে রক্ষা করে। জমির উর্বরতা বজায় থাকলে ধান, গম, শাকসবজি, ফলমূল ইত্যাদি বেশি উৎপাদন করা সম্ভব হয়, যা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ভূমি সংরক্ষণ বন্যা ও ভূমিধসের ঝুঁকি কমায়। মাটির গঠন শক্ত থাকলে সহজে মাটি ধসে পড়ে না এবং অতিরিক্ত পানির প্রবাহেও
ভূমি ক্ষয় কম হয়। এটি মানুষ ও অন্যান্য প্রাণীর বাসস্থান রক্ষা করে। ভূমি নষ্ট হলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ভূমি সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। সুতরাং ভূমি সংরক্ষণ শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্ন, মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো। এমন কার্যক্রমে ওই স্থানের ভূমিরূপ ও পরিবেশে কি ধরনের প্রভাব পড়তে পারে ব্যাখ্যা করো। নদী ভরাট করে রাস্তা নির্মাণ করা একটি মানব সৃষ্ট কার্যক্রম যা পরিবেশ ও ভূমিরূপের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তো এতে কি কি ক্ষতি হয়? এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। নদী তার নিজস্ব গতিতে পানি প্রবাহিত করে, কিন্তু ভরাট করে দিলে পানি চলাচল ব্যাহত হয়। পানি জমে গিয়ে সহজেই বন্যা সৃষ্টি হতে পারে। 2. নদীর পানি মাটিতে প্রবেশ করে ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখে। নদী না থাকলে এই প্রক্রিয়া ব্যাহত হয়ে পানির স্তর নিচে নেমে যায়। 3. নদীতে বসবাসকারী মাছ, উদ্ভিদ ও অন্যান্য জলজ প্রাণী তাদের স্বাভাবিক আবাসস্থল হারায়। ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। নদী ভরাট করার ফলে মাটি ও পানি দূষিত হয়। নির্মাণ কাজের বর্জ্য এবং মাটি নদীতে জমা হয়ে পরিবেশের ক্ষতি করে। এর ফলে ভূমিরূপের স্বাভাবিক গঠন পরিবর্তিত হয়ে যায়। নদী ধীরে ধীরে হারিয়ে গিয়ে স্থলভূমিতে পরিণত হয়, যা প্রকৃতির স্বাভাবিক রূপের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। নদী ভরাটের কারণে স্থানীয় মানুষের জীবনযাত্রার উপরও নেতিবাচক প্রভাব পড়ে। অনেক মানুষ মাছ ধরা বা নদীকেন্দ্রিক পেশার উপর নির্ভরশীল। তাদের জীবিকা হুমকির মুখে পড়ে। নদী ভরাট করে রাস্তা নির্মাণ করা পরিবেশ, ভূমিরূপ ও মানুষের জীবনের জন্য ক্ষতিকর। এটি দীর্ঘমেয়াদে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের এই অধ্যায়টা হয়ে গেছে। এক্সট্রা যেই এমসিকিউ আছে সেগুলো আমি ফেসবুক পেজে আপলোড করে দিব। তাছাড়াও যদি কারো এক্সট্রাটা প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সেখানেও এক্সট্রাগুলো তোমাদেরকে দিয়ে দিতে পারবো। তো আজকের মতো এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো করে পড়ালেখা করো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।